চলো। গাড়ি তো ওদিকে, শপিংও শেষ, আমরা এদিকে কেন এসেছি? মেহরাব জবাব দিল না, চুপচাপ হাঁটছে। জেসি তার পিছু পিছু। সে খুব চাইছে ডক্টর যেন ওই কাকু থেকে অন্তত একটা হলেও বেলুন নেয়। তার চাওয়ার পূর্ণতা দিতে পর মুহূর্তে হাঁটতে হাঁটতে বেলুনওয়ালার নিকটে চলে এলো দুজন। জেসি মেহরাবের আগেই অমায়িক গলায় বলে, কাকু, বেলুনের দাম কত? বেশি না মাজান, মাত্র 20 টাকা, একটা দিই। কত ভালোবেসে মাজান ডাকলেন তিনি। জেসির মনটা প্রফুল্লে নেচে উঠল। পরে মনে পড়ে তার কাছে তো কোনো টাকা নেই এই মুহূর্তে। আর চোখে মেহরাবের চেয়ে খানি খেলে গিয়ে ফিসফিসিয়ে বলল, একটা কিনে দিন মশাই, বাড়ি ফিরে ভাইয়ার কাছ থেকে নিয়ে আপনার টাকা আপনাকে ফেরত দিয়ে দিব, পিঙ্কি প্রমিস। দাঁতে দাঁত ঘষে মেহরাব চোয়াল শক্ত করল। তার টাকায় দুহাত ভর্তি শপিং করে এসে এখন 20 টাকা ফেরত দেওয়ার বাহাদুরি দেখাচ্ছে। বাহ! কয়টা বেলুন আছে এখানে? মেহরাবের প্রশ্নে মুখলেস ক্লান্তিময় হাসল। যে বাপজান, এখানে মোটে 60টা বেলুন। সব কটা দিন তো, কত টাকা হয়েছে? সবটি নেবেন? আনন্দে চোখ চকচক করে উঠল তখন। মেহরাব ছোট শব্দে জবাব করে, হুম। একটা 20 টাকা কইরা, মোটে 140 টাকা আসে বাপজান। দুহাতে শপিং ব্যাগ, টাকা দিবে কি করে? সব বেলুন নিচ্ছে দেখে জেসি খুশিতে আত্মহারা। ঠোঁটে হাসি চেপে মেহরাবের দিকে চেয়ে আছে ফ্যালফাল। সে বলল, ব্লেজার জ্যাকেটের ভেতরে পকেট থেকে ওয়ালেট বের করে ওনাকে টাকাটা দাও। জেসি থমথমে খেয়ে গেল। আমি? মেহরাবের ধারালো অস্ত্রের মতো চাহনি দেখে আস্তে করে ব্লেজারে হাত রাখে জেসি। পকেটের ভেতরে বুকের কাছাকাছি হৃদস্পন্দন ছুটছে ক্রমশ। ঢোক গেলে মুখ অন্যদিকে ঘুরিয়ে রেখে ওয়ালেট হাতে নিয়ে 200 টাকার একটা নোট ধরিয়ে দেয় কাকুকে। মাজান, বাকি টাকা লয়া যান কই? ওটা আপনার কাছেই রেখে দিন কাকু, কখনো কোনো দিন পথে প্রান্তরে দেখা হলে একটা বেলুন দিয়ে শোধ করে দেবেন না হয়। ফের অশ্রু হানা দেয় মুখলেসের চোখে। খানিক আগের অশ্রু আর এই অশ্রুর মাঝে বিস্তর ফারাক। এটা কৃতজ্ঞতার খুশির বহিঃপ্রকাশ ছিল। আপনাকে অনেকগুলো থ্যাঙ্কস। এগুলো তোমার নয়, মীরাবের জন্য। জেসির হাসিটা ধপ করে নিভে গেল। বেলুনগুলো সেও মিরাফের জন্যই নিয়েছে, কিন্তু তাই বলে মুখের ওপর বলে দিবে এইভাবে? একটা তুমিও নিতে পারো কথাটি বললে গাল ছিঁড়ে পড়ে যেত লোকটার। জেসি ফ্রন্ট সিটে বসতে বসতে বলল, আপনি একটা কুমড়ো পটাশ। বর্ণ তখন সদ্য ভার্সিটি উঠেছে। চোখে পৃথিবী জয় করার একাকার স্বপ্ন। ঢাকায় ভার্সিটির আশেপাশে কোনো অ্যাপার্টমেন্টে থাকছে, খাচ্ছে, ঘুরছে, ফিরছে। সে ভ্রমণ প্রিয় ছিল খুব। পিকনিক ট্যুর নিয়ে পাহাড় থেকে সমুদ্র, শহর থেকে গ্রাম, দলবল জোট বেঁধে চষে বেড়াতো মাসের অধিকাংশ দিন। প্রাণোচ্ছল প্রাণবন্ত এক আশফিয়ান বর্ণ। অভ্রর মতোই অল্প বিস্তর চঞ্চল স্বভাবের ছিল, তবে বয়সের পরিক্রমায় খানিকটা গম্ভীর ভাবও পরিলক্ষিত। দ্রুতই যে কারো সাথে সখ্য গড়ে তোলার বিশেষ গুণ তার চরিত্রে বৃত্তমান। এমনই একদিন নাফিস নামের একটা ছেলের সাথে অল্প সময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। নামটা বাংলাদেশীয় হলেও ছেলেটা অদ্ভুত দেখতে, সবার চেয়ে আলাদা। চোখ দুটো দেশীয় ছেলেদের চেয়ে অনেকটা ভিন্ন বর্ণের। জানা যায় তার জন্ম বিদেশি, তবে মা বাংলাদেশি। মা বেঁচে নেই, তাই মায়ের দেশ ঘুরে দেখতে এসেছে। তার ভাষ্যমতে এখানে এসে বর্ণর সাথে পরিচিত হয়ে তাকেই বিশ্বস্ত মনে হয়েছে একমাত্র। যতদিন দেশে থাকবে ততদিন তাকে নিজের ফ্ল্যাটে রাখার সিদ্ধান্ত নিল বর্ণ। নাফিস প্রায়শই ক্লাবে যেত, ড্রিঙ্কসও নিত সময় সময়। বর্ণকেও নিয়ে যায় বন্ধুত্বের দোহাই দিয়ে। বিদেশের কালচারে বড় হয়েছে, একটু আধটু এসব দোষ থাকবে, এই কথাটি মেনে নিয়ে বর্ণ তার সঙ্গ দিতে শুরু করে। বেশি দিনের তো ব্যাপার নয়, ব্যাস কদিন ঘুরে ফিরে নিজ জন্মস্থানে ফিরে যাবে পুনরায়। জিসান জেসিকে একা ছাড়তে চাইতো না, আবার তখন ঢাকায় এসে খুঁটি গাড়ার সামর্থ্যবান নয়। সে রংপুর শহরেই পড়তো সেই সময়। ওখানে থেকেই বর্ণকে সাবধান করেছিল নাফিদের সাথে বেশি ক্লোজ না হতে, তার ঔদ্ধত্যপূর্ণ আচরণের সঙ্গ না দিতে। একদিন হঠাৎ বর্ণর ফোনে কল এলো নাফিজের। দুদিনের জন্য অন্য হোটেলে উঠেছিল সে। পর্যাপ্ত অ্যামাউন্ট না থাকায় এখন বিল পে করতে পারছে না। পরবর্তীতে টাকা নিয়ে বর্ণ গেল সেখানে, কিন্তু রুমে নাফিস ছিল না। শুধু তাই নয়, পুরো হোটেল প্রায় ফাঁকা বললেই চলে, গুটি কয়েক স্টাফ ছাড়া। মিনিট পাঁচেকের ভেতর হড়হড় করে পুলিশ ঢুকে গেল, যা ছিল বর্ণর কল্পনাতীত। কিছু বুঝে ওঠার আগেই দুজন পুলিশ ধরে নেয় তাকে।
রুম জুড়ে তল্লাশি হয়। ড্রাগস মিলেছে রুমের আনাচে কানাচে। পরিমাণ এত বেশি ছিল যে যার দাম কোটি ছাড়িয়ে যেতে পারে সম্ভবত। এক নিমিষেই হাসি খুশি প্রাণোচ্ছল বর্ণটা ভাগ্যের পাশা পাল্টে গেল। পুলিশের গাড়িতে টেনে হেসড়ে নিয়ে যাওয়ার সময় দূর থেকে নাফিজের দেখা এক ঝলক পেয়েছিল বর্ণ। ঠোঁটে পৈশাচিক হাসি টেনে হাত নাড়িয়ে তখন বিদায় দিচ্ছিল সে গুড বাই প্যাটি। সিয়া, মারিয়ান, তামিম আর জেসন তারাই এসেছিল বর্ণকে দেখতে। বর্ণর কেবল একটাই অনুরোধ ছিল তাদের, যা কিছু হয়ে যাক পরিবারের কেউ যেন জানতে না পারে এই জঘন্য ব্যাপারটা। এই শহরে মম ড্যাড দুজনেরই স্বপ্ন পূরণ করতে এসেছিল সে। তারা যদি জানতে পারে ড্রাগস পাচারের মিথ্যা সাজানো অভিযোগে সে কারারুদ্ধ, ঘৃণা ছাড়া কিছুই দিবে না তাকে, হয়তো ত্যায্যও করবে। বর্ণর পৃথিবী একদিকে আর পরিবার অন্যদিকে। তাদের চোখে সে ঘৃণা দেখতে চায় না। অনেক চেষ্টার পরেও বর্ণকে নির্দোষ প্রমাণ করতে পারল না জিসানরা। তার ফোনটাও নিয়ে নেওয়া হয়। নেওয়ার আগে বাড়িতে একটা ছোট মেসেজ পাঠাতে পেরেছিল কেবল। আমায় খুঁজো না ড্যাড, আমি ফিরবো একদিন। বর্ণকে রাখা হলো অন্ধকার কোঠরিতে, যেখানে সূর্যের আলো পৌঁছা বারণ। পরিবার, বন্ধুবান্ধব, আলো বাতাস ব্যতীত নিঃসঙ্গ ও একাকী অন্ধকার ছোট ঘরটায় প্রতিটি মুহূর্ত, প্রতি সেকেন্ড এক একটা যোগের ন্যায়। উপরন্তু রোজ নিয়ম করে দুবার মোটা লাঠির আঘাত পড়ত পিঠে। কোন দোষে কিসের শাস্তি তা জানানো হতো না। সময়ের পর সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে বর্ণর মাঝে পরিবর্তন আসে। চোখের চাউনি, মুখের কোমলতা বদলে রূপ নেয় গম্ভীর অনুভূতি শূন্যের মতো। সময় এমনও গেছে যে স্বেচ্ছায় দেয়ালে ঘুষি মেরে নিজেকে নিজে রক্তাক্ত করত। লাঠির আঘাতগুলো তাকে প্রথমের মতো আর কাবু করতে পারে না ঠিকই, কিন্তু এই অত্যাচার, এই অন্ধকার, এই একাকিত্ব মস্তিষ্কের প্রতিটি কোষে হিংস্রতার অন্য এক বর্ণকে তৈরি করতে সাহায্য করেছে নিঃসন্দেহে। এরপর একদিন নিয়মকার মতো পিঠে লাঠিকাঘাত পড়ছিল, অথচ বর্ণর প্রতিক্রিয়া নির্বিকার। এমনভাবে শান্ত হয়ে দাঁড়িয়ে রইল যেন তাকে মারছে না, বরং মালিশ করে দিচ্ছে। পুলিশরূপী পাষণ্ডটা ক্লান্ত হয়ে গেল। এরপরেও বর্ণকে নিরুত্তাপ রেখে গালে চর বসাতে চাইলে প্রথমবারের মতো বর্ণ হাত বাড়ালো লোকটার গলায়। টুটি এমনভাবে চেপে ধরলো যে লোকটার শ্বাস রুদ্ধ হয়ে এলো প্রায়। কোনোরকম প্রাণ হাতে নিয়ে বেঁচে পালিয়েছিল সেই সময়। পরদিন তো অর্ধমৃত করে ছেড়েছে। এরপর থেকে আর কেউ তাকে আঘাত করতে আসার সাহস দেখায়নি। 2 অক্ত খাবার দিত, তাও দূর থেকে। এমনিভাবে ওই অন্ধকার কুঠুরিতে আলো বাতাস গায়ে না মাখিয়ে একদিন নয়, 2 দিন নয়, প্রায় 1.5 বছর আটকে রাখা হয়েছে তাকে। আদৌ সে জানত না ওটা কারাগার ছিল কিনা। অমানিসায় কাটানো প্রতিটি মুহূর্তের এক একটি দৃশ্য চোখের সামনে আজও ভাসছে বর্ণর। মস্তিষ্কের নিউরনে নিউরনে বিস্ফোরণ ঘটছে যেন। হাতে আগুনের মশাল নিয়ে ধীর পায়ে 1-2 পা এগোলো সে। মুক্তির পর নাফিজকে অনেক খোঁজার পরেও দেখা মেলেনি। তার সব ডিটেলস মিথ্যে ছিল। পরবর্তীতে ইনফরমেশন আসে দেশে বিদেশে সে ভিন্ন ভিন্ন নামে পরিচিত। তার মধ্যে একটা নাম জোসেফ জোয়ারদার। জোসেফ জোয়ারদার এক হাতে আগুনের মশাল রেখে বর্ণ অপর হাতটা সূক্ষ্ম মনোযোগে ঘুরিয়ে ফিরিয়ে দেখে। জীবনের প্রথম তার শুষ্ক পবিত্র হাতটা সেই ব্যক্তির কলেজার রক্তে রঞ্জিত হয়েছিল, যিনি খুব দম্ভের সাথে সেদিন জজের দায়িত্ব পালন করে তার শাস্তির রায় শুনিয়েছিল। জজ ইন্দ্রজিৎ মার্কোর বাঁচার আকতে হাহাকার, প্রাণ হারানোর আর্তনাদ সফটিউনের মতো পৌঁছেছিল কর্ণগহরে। কি যে শ্রুতিমধুর ছিল! চোচো শব্দ করে ধরতে হাতের মশাল ওই হাতে পার করলো বর্ণ। জোসেফের কাছাকাছি গিয়ে ওপর নিচ পরখ করলো। এখন খানিকটা সুস্থ দেখাচ্ছে জোসেফকে। মূলত পুনরায় নতুন করে যন্ত্রণা দিতে সুস্থ করা হয়েছে। প্ল্যান চেঞ্জ করেছে বর্ণ। একেবারে মারা যাবে না তাকে, সুস্থ করবে, ফের টর্চার, এরপর আবার একটু সুস্থ করবে, অতঃপর আবার নতুন টর্চার। বিশ্বাসভঙ্গ 1.5 বছরের দুঃস্বপ্নময় অন্ধকার জীবনের এক এক মুহূর্তের শোধ তুলবে। শোধ। মশালের আগুনের ওপর জোসেফের হাতটা সন্তপর্ণে তুলে ধরল বর্ণ। ব্যথায় যন্ত্রণায় সে দাঁত চেপে থাকে। বর্ণর সামনে নতি স্বীকার করা যাবে না, তবে সিদ্ধান্তে বেশিক্ষণ স্থির থাকতে পারে না। চেঁচিয়ে উঠল, না তুই সেদিন ফ্রেন্ডশিপ পাতাতে আসতি, না বিশ্বাসঘাতকতা করতে, না আমার জীবনের 1.5 বছর অন্ধকারে তলিয়ে থাকতো, না আমার ফুলের গায়ে কলঙ্ক লাগতো, না ও দুঃখ পেত, না আমি, আর না আজ এখানে তুই আমি হার জিত হয়ে মুখোমুখি দাঁড়াতাম।
তোর সাথে আমার কোনো শত্রুতা ছিল বলে মনে পড়ে না। চল আজ বলেই ফেলি, কোন হিসেবে, কোন বাহানায় এই হাইড অ্যান্ড সিক খেলায় মেতে উঠেছিস? আগুনের তাপে হাতের চামড়া কুঁচকে এসেছে প্রায়, জ্বলে ছিঁড়ে যাওয়ার জোগাড়। অস্থির গলায় আজ হারটা মেনেই নিল জোসেফ। বলছি বলছি আগুন সরিয়ে নে প্লিজ। যন্ত্রণায় ছটফট করে ব্যথাতুর মুখে জোসেফ আওড়ালো। ড্যাডের প্ল্যানে সব হয়েছিল। নিরুত্তাপ মুখে সূক্ষ্ম দৃষ্টি মেলে তাকিয়ে রইল বর্ণ। জোসেফের বায়োডাটা ও তার বাবা সম্পর্কে কিছুই উল্লেখ ছিল না। প্রশ্ন ছুড়ল দৃঢ় গলায়। কোথায় ওই ব্লাডি বাস্টার্ড? জোসেফ একটু চিরিয়ে নেয়, হা করে ঘন ঘন প্রলম্বিত শ্বাস ছেড়ে ক্ষীণ আওয়াজে বলে, হি পাস্ট অ্যাওয়ে। কারা যেন খুন করেছে ড্যাডকে 2 years ago। কারা? জানা যায়নি আজও। সেদিন স্মাইলি বলটা হাতে ছিল বর্ণর, সেটা দেখিয়ে বলল, তাহলে সেদিন আমার হাত থেকে তোকে বাঁচাতে চেয়ে এটা কে ছুড়ে গিয়েছিল? গেম খেলতে চায় আশফিয়ান বর্ণর সাথে? ওয়াও, সুপার খেলাড়ি। আয়নার সামনে বসে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করছে তোফা। শুষ্ক ঠোঁট, লিপ বাম শুকিয়ে গেছে, মুখশ্রী ফ্যাকাশে। তার কোলে গোলাপি রঙা একটা টেডি, টেডির বুকে দুটো শব্দ, লাভ ইউ চান। এটা দেওয়া হয়েছে তাকে ভালোবাসা দিবসের রাতে। তখন পুরো বাড়ি ঘুমন্ত। আচানক ফোনে আননোন নাম্বার থেকে কল এলো। ধরফরিয়ে ঘুম ছিঁড়ে উঠতেই পরপর দরজার আলতো টোকা পড়ল। অথচ ওপারে কোনো মানব অস্তিত্ব ছিল না, ছিল কেবল এই টেডি। পরবর্তীতে না আননোন নাম্বারটা থেকে দ্বিতীয়বার কল এলো, আর না এই টেডির মালিক সামনে এলো। তোফা দ্বিধাগ্রস্ত। বাড়িতে সেদিন বাহিরের কেউ ছিল না, তবে কে দিল এটা? একবার মাহিরের নামটা মনে উদয় হলেও পরে নাক কোচকাল বিষণ্ণ মনে। উনি কেন আড়াল থেকে এসব দিতে যাবে তাকে? সে ওই পাষণ্ডের জন্য পাগলিনী হলেও মানুষটা তো তার অনুভূতি সম্পর্কে চেনেও নির্বিকার। দরজায় দুবার করাঘাত পড়তেই তড়িঘড়ি করে উঠে তেলিটা বেডে রেখে সোজা হয়ে দাঁড়ালো। অনুমতি দেয়। ভেতরে আসতে পারিস। সুখ হাসি মুখে প্রবেশ করে, বেডে বসলো পায়ে পা তুলে, হাসছে মিটমিট। তোফা সরু চোখে চেয়ে মুখে হাত বুলিয়ে চুল ঠিক করে বলে, হাসছিস কেন? দেখতে বাজে লাগছে আমায়? মাহির ভাই এসছে নিচে। ইশারায় বলল সুখ। ঠোঁটের হাসি কমল না। তোফা নড়ে চড়ে বসে। যার কাজে যে এসেছে আমাকে কেন বলছিস? তোমাকে এক ঝলক দেখার আশায় ছটপট করছে বেচারা। এই বেয়াদব, বানোয়াট কথা বলবি না। তড়িৎ দু আঙুলে কণ্ঠমণি ছিল সে। বোঝালো, সত্যি বলছি, নুরাকে চুপি চুপি জিজ্ঞেসও করেছে। কি? তোফার চোখ পাকিয়ে এলো। সত্যিই এমন কিছু হয়েছে? সুখ হাসছে এখনও। নুরা বাচ্চাটা তখন কি কাণ্ডটাই না ঘটিয়ে ফেলল। মাহির তাকে বলেছিল হয়তো কানে কানে। মেয়েটা গলা ফাটিয়ে চিৎকার করলো তখনই। তোফা, মাহির তোমায় খুঁজছে, তুমি কোথায়? হতভম্ব মাহির যদিও কথা সম্পূর্ণ করার আগে তার মুখ চেপে ধরেছিল, তবুও আয়জা আর রামসা ছুটে এসেছিল ড্রয়িং স্পেসে। লজ্জায় পড়ে বেচারা শেষে পকেট হাতড়ে ময়ূরঙ্কিত কলম বের করে বোকা হেসে বলে, সেদিন তুফার কাছ থেকে পেনটা নিয়েছিলাম, ফেরত দেওয়া হয়নি, ভাবলাম আজ দিয়ে দেই। সুখ অপলক তাকিয়ে থাকে। দুজন পরস্পরের প্রেমে ডুবে মরছে, অথচ ভাবনার মাঝেই ফোনের স্ক্রিন জ্বলে উঠল। ভিডিও কল এসেছে, নাম্বারটা বর্ণর। 2 দিন ধরে মানুষটা বাড়ি ফেরেনি, এরপরেই প্রথম কল দিয়েছে। তড়িৎ উঠে দাঁড়ায় সুখ, তোফাকে বোঝালো, আসছি একটু। আর রিসিভ করতে করতে দরজার বাইরে ছুটল। তোফা পিছু থেকে মজার ছলে বলে, ভাইয়ার কল নিশ্চয়ই। বাবা, কি প্রেম দুজনের, লাজবাব। তামিদ শিকদার সবে গার্ডেন থেকে এসে ড্রয়িং স্পেসে বসেছে, টুকটাক কথা সারছে মাহিরের সাথে। মাহির এখন বর্ণর অ্যাসিস্ট্যান্ট ছাড়াও ছোটোখাটো বিজনেসে হাত দিয়েছে। এই ব্যাপারে কথা হচ্ছিল। ফাঁকে রামসা এসে 2 কাপ চা দিয়ে গেল। মাহির কাপে চুমুক রেখে মৃদু হেসে শিরের দিকে তাকাতেই হাসি মিলিয়ে গেল। অস্ফুট স্বরে সামনে হাত তুলে চেঁচায়, সুখ। সুখ ততক্ষণে দ্রুত সিঁড়ি মারাতে গিয়ে পা বেঁধে ফ্লোরে ছিটকে পড়েছে। ধুম শব্দে তামিজ সাহেব চমকে পিছু ঘাড় বাঁকিয়ে চেয়ে মেয়েকে ফ্লোরে দেখে তড়িৎ উঠে ছুটে গেলেন। আম্মু, পড়ে গেলে কি করে? ইস রে। শরীরের আঘাত নিয়ে উঠে দাঁড়ায় সে। চোখে পানি উপচে পড়ছে। থমকে যাওয়া দৃষ্টি। রুবাইয়াত তড়িঘড়ি করে এগিয়ে আসে। আম্মা, খুব জোর লেগেছে না? এভাবে ছুটে কেউ?
সুখ কিছু একটা বলতে চাইছে কিন্তু খেই হারিয়ে কোথা থেকে শুরু করবে বুঝতে পারছে না। আব্বুর হাত ধরে ফুপিয়ে কেঁদে ইশারায় পিছু দেখিয়ে কিছু বোঝায়। ভদ্রলোক অস্থির হলেন। কি হয়েছে মা? ব্যথা বেশি পেয়েছো? চলো সোফায় এসো। অশ্রুসিক্ত চোখে ঘন ঘন দুদিকে মাথা ঝাঁকায় সুখ। যা বলতে চাইছে তার কাছে এই সামান্য ব্যথা কিছুই নয়। সুখ পা টেনে টেনে উন্মাদের মতো ছুটে আইতার কাছে গেল। হাতের ইশারায় কিছু একটা বোঝাতেই তিনি বললেন, বর্ণর কথা বলছিস? কি হয়েছে আমার ছেলের? ঢোক গিলে সুখ বোঝায়। অ্যাক্সিডেন্ট। দিন দুনিয়া জন্মন ভুলে এলোমেলো পায়ে সুখ হসপিটালে ঢোকে। পাগলের মতো এদিক ওদিক ছুটে কাঙ্ক্ষিত জনের দেখা পেয়ে থমেরে স্থির দাঁড়িয়ে যায়। অদূরে স্ট্রেচারে রক্তাক্ত শরীর পড়ে আছে বর্ণর। শরীর নিস্তেজ নিরুত্তাপ। পা দুটো অবশ হয়ে এলো সুখের। সর্বাঙ্গ কাঁপে থরথর। চোখের পলকে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে এক ছুটে নিকটে চলে এলো। বর্ণর চোখ তখন নিভু নিভু, ঝাপসা, মুখশ্রী জুড়ে লাল তরলের ছড়াছড়ি। হাতের দুটো আঙুল কাঁপছে, তুলতে চাইছে সুখের দিকে, কিন্তু শক্তিতে আজ পেরে উঠছে না। দুঃখ, যন্ত্রণা, হতাশা ভুলে রক্তে ভেজা হাতটা আঁকড়ে ধরল সুখ। বর্ণর দুর্বোধ্য হাসে, অতঃপর অর্ধবোঝা চোখ দুটো পুরোপুরি বুঝে নেয়। কাপা কাপা হাতে তার গালে হাত রাখে সুখ। রক্তে ফোবিয়া জন্মেছিল তার, অথচ সেসবের তোয়াক্কা করল না আজ। বার কয়েক ঝাঁকায় বর্ণও সাড়া দেয় না। নিঃশ্বাসটাও নিচ্ছে ধীরে। সুখ আচমকা দু হাতে বুকে ঝাপটি ধরে বর্ণর মাথা। কেঁদে যায় নীরবে। তামিজ সাহেব এসে ছাড়িয়ে নিলেন। ছেড়ে দাও আম্মু, ওটিতে নিতে হবে। সুখের কানে পৌঁছয় না সেই সব। এক হাতে বর্ণর হাত চেপে অপর হাত গালে রেখে ঝাঁকাতে থাকে। আপনি পাষাণ্ড, নিষ্ঠুর, খুব খুব স্বার্থপর। ব্যাস, আমাকে কাঁদাবেন বলে নিজের এই অবস্থা করেছেন। প্লিজ একবার চোখ খুলুন, দেখুন আমি ছুটে এসেছি, কাঁদছি, আমি ছটফট করছি। প্লিজ চোখ মেলে দেখুন। আমার একা চলতে খুব ভয় হয়। আপনার হাত ধরে নির্ভয়ে জীবনের বাকি পথ হাঁটতে চাই। কথা দিচ্ছি আর কখনো আপনাকে দূরে ঠেলে দিব না। প্লিজ কথা বলুন আমার সাথে। সুখের অন্তঃকরণে নিঃশব্দে তোলপার কথাগুলো কেউ শুনল না, কেউ বুঝল না। কজন লোক বর্ণকে তার থেকে আলাদা করে নিয়ে যাচ্ছে কোথায়। হাত আঁকড়ে ধরেও নিজের কাছে রেখে দিতে পারল না। তামিজ সাহেব ছলো ছলো চোখে মেয়েকে টেনে ধরে রেখেছেন। সুখাব্বুর দিকে ফিরে হাউমাউ করে ওঠে। উনি কথা বলছেন না আব্বু, চোখ বুজে আছে। আব্বু, ওনাকে এক মুহূর্তের জন্য নিজের থেকে দূরে দূরে ভাবলেও আমার দম বন্ধ হয়ে আসে, শ্বাস নিতে কষ্ট হয়। আব্বু, ওনাকে চোখ খুলতে বলো। এই দুঃসময়ে মেয়ের কথা বুঝে উঠতে পারলেন কিনা কে জানে। তামিজ সাহেব ঠোঁট কামড়ে বুকে চেপে ধরে তাকে। ওর কিছু হবে না আম্মু, ও তো স্ট্রং। দেখো ঠিক আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবে, দোয়া করো। চোখ বুঝতেই চপ চপ অশ্রু গড়িয়ে পড়ে। কানে এখনো বাজছে বর্ণর কথাগুলো। লোকে বলে একজনের দুঃখ নাকি আরেকজন বড়জোর ফিল করতে পারে, কিন্তু কেড়ে নিতে পারে না। বাক্যটায় কতখানি সত্যতা লুকিয়ে আছে আই ডোন্ট নো। তোর এই ভেতর ভেতর ধুকে ধুকে কুড়ে খাওয়া দুঃখের পিছু কোথাও না কোথাও হবে। এই ছোটখাটো ভুলগুলোই তো মাথাটা খারাপ করে দেয়। তোর এই ভেতর ভেতর ধুকে ধুকে খাওয়া দুঃখের পিছু কোথাও না কোথাও আমি ছিলাম। হ্যাঁ ফুল, আমি তোর এক জনমের শখের পুরুষ। ইতিহাসের বিরুদ্ধে গিয়ে তোর দুঃখগুলো সব কেড়ে নিতে না পারি, কিন্তু এর কাছাকাছি তো যেতেই পারি নিশ্চয়ই। ওয়ানাসি। এরপর বাইকের স্পিড হুড় করে পেরে গেল। সুখে দিশেহারা হয়ে ফোনের ওপারে ছটফট করে বহুবার বারণ করেছে স্পিড কমাতে, কিন্তু পাষাণ লোকটা শুনল না, বরং চেঁচিয়ে বলে। তারপর ভয়ানক একটা আওয়াজের ধাক্কা। ফোনের ওপারের দৃশ্য এলোমেলো হয়ে গেল পরপর। রক্ত ছিটকে এসে ক্যামেরা ছাপিয়ে দিল। ভাবতেই শ্বাস প্রশ্বাস দ্রুত হয় সুখের। নিভু নিভু চোখ দুটো আস্তে করে বুঝে আচমকা নিস্তেজ হয়ে ঢলে পড়ল। সুখকে পাশের কেবিনে রাখা হয়। স্যালাইন চলছে তার। শরীর দুর্বলতা ও পরন্তু মানসিক চাপে জ্ঞান হারিয়েছে। বাহিরে জিসান আর তামিম দাঁড়িয়ে। সাইমাকেও দেখতে পেল রুবাইয়াত। মূলত অ্যাক্সিডেন্টটা তার স্কুলের সামনেই ঘটেছে। এক কান থেকে দু কান যেতে যেতে তার কাছেও কিভাবে যেন বর্ণর খবরটি পৌঁছে গেছে। তাই তখনই ছুটে এসেছে। আইজা কাঁদতে কাঁদতে জ্ঞান হারানোর জোগাড়। রুবাইয়াত কাকে সামলাবে কুল পায় না। একবার ছুটে সুখের কাছে যাচ্ছে, তো একবার আইজার কাছে। বাড়ির আর কেউ আপাতত আসেনি। আজাদ সাহেব ঢাকায় আছেন। ছেলের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে তিনি সেখানে অস্থির।
তামিজ সাহেব জানিয়েছেন এই হসপিটালে জবাব দিয়ে দিলে হয়তো বর্ণকে চিকিৎসার জন্য ওখানে নিয়ে যেতে হতে পারে, তাই তিনি এখনও ফিরছেন না জেলায়। জেসি অনেকক্ষণ ধরে ভাইয়াকে ট্রাই করছে কিন্তু ফোন তুলছে না। ভাইয়া যতই ব্যস্ত থাকুক কখনোই তার কল ইগনোর করে না। তবে কোনো সমস্যা হলো নাকি? চিন্তায় মাথা ফেটে যাওয়ার জোগাড়। ভাইয়ার সে ছাড়া কেউ নেই, সুতরাং তার সব চিন্তা জেসিকেই করতে হয়। আরও একবার কল দিল, এরপর আরও একবার। ফোন সাইলেন্ট ছিল জিসানের। কি মনে করে পকেট হাতড়ে ফোন হাতে নিতেই জিসির কল প্রবেশ করে। রিসিভ করে কানে তুলতেই মেয়েটা অস্থির গলায় একের পর এক প্রশ্ন ছুড়ে দিল। ভাইয়া তুমি ঠিক আছো? কোনো সমস্যা হয়েছে? ফোন তুলতে এতক্ষণ সময় লাগে? জান বেরিয়ে যাচ্ছিল আমার। কোথায় আছো তুমি? জিসান ধীরে ধীরে এক একটা প্রশ্নের জবাব করে। আমি ঠিক আছি, ফোন সাইলেন্ট ছিল, আর এখন হসপিটালে আছি। ও হসপিটালে? কি হয়েছে তোমার? সত্যি সত্যি বলবে, মিথ্যা বললে খুব খারাপ হবে কিন্তু। মেহরাব সোফায় ছিল, ল্যাপটপে কিছু করছে। জেসির কথাগুলো অনিচ্ছা সত্ত্বেও তার কানে পৌঁছে যাচ্ছে। মেয়েটা কথা বলছে এত জোরে জোরে, তার মধ্যে হসপিটালের নাম শুনে চোখ তুলল নীরবে। জিসান দীর্ঘশ্বাস ফেলে বর্ণর অ্যাক্সিডেন্টের সংবাদ জানাতেই জেসি উতলা হয়। কি বললে? আমার হিরোর অ্যাক্সিডেন্ট হয়েছে? কখন, কিভাবে? আমি যাব তাকে দেখতে, তুমি আমাকে নিয়ে যাও ভাইয়া। বনু, জিভে ঠোঁট ভিজিয়ে নেয় জিসান। কি বলবে খুঁজে পায় না। কিভাবে বোঝাবে যে মুহূর্তে বিয়ের জন্য কবুল পড়েছে, ওই মুহূর্ত থেকে বোনের ওপর তার সকল অধিকার ঢিলে হয়ে পড়েছে আপনা আপনি। এটাই জগৎ সংসারের স্মৃতি। চাইলে আগের মতো যখন যেখানে খুশি নিয়ে কিংবা দিয়ে আসতে পারবে না। চাপা শ্বাস ছেড়ে বলল, বাচ্চা, আমি তো তোর হিরোকে নিয়ে হসপিটালে, ওকে এভাবে ছেড়ে যাব? ওহ, তাহলে আমি হিরোকে দেখব না? তোর ডক্টরকে বল। এতক্ষণে মনে পড়ল জেসির। খানিক আগে প্রায় ভুলেই বসেছিল সে কোথায় আছে, তার অবস্থানই বা কোথায়। কল কেটে দ্রুত বেড থেকে নেমে মেহরাবের কাছে চলে এলো। তার জলে চিকচিক করা চোখ দুটো নজর এড়ালো না মেহরাবের। জেসি কাদো কাদো গলায় অনুরোধ করে, প্লিজ আমায় হসপিটালে নিয়ে চলুন, আমার হিরো অ্যাক্সিডেন্ট করেছে। ভাইয়া বলল সিচুয়েশন ক্রিটিক্যাল। হিরো? বর্ণা ভাইয়ার কথা বলছি। অনুরোধ ফেলতে পারেনি মেহরাব। জেসি কাঁদছিল ভীষণ, তাই পরদিনই রংপুর শহরের উদ্দেশ্যে রওনা দেয় দুজন। হসপিটালে নিস্তেজ মনমরা সুখকে রুবায়াতের কোলে মাথা রেখে কাঁদতে দেখে মেহরাব চোখ সরিয়ে আনে। অশ্রুগুলো নিশ্চয়ই রকস্টারকে হারানোর ভয়। এত সবের মাঝে দূর থেকে জ্ঞানহীন বর্ণকে দেখে জেসিকে কাঁদতে দেখে বুকের কোথায় চলুনি অনুভব করে। একটা চাপা ঈর্ষা আবিষ্কার করলো নিজের মনোভাবে। যাকে ভালোবেসে আপন করতে চেয়েছিল তাকে কেড়ে নিল ওই রকস্টার। অতঃপর যার সাথে তাকে জোরপূর্বক বেঁধে দিল তাকেও আগে থেকেই হাত করে রেখেছে। বাহ, দেখো বিয়াদব মেয়েটা কেমন ফ্যাচ ফ্যাচ কাঁদছে ভাইকে জড়িয়ে। কার জন্য, কার মায়ায়, কোন সম্পর্কে? প্রায় 7 দিন কোমায় ছিল বর্ণ। এই 7টা দিন হসপিটাল থেকে সুখকে টলাতে পারেনি কেউ। যতক্ষণ সজ্ঞানে ছিল কেন দুর্বল সুরে নির্ঘুম দিনরাত কাটিয়ে দিয়েছে কেবিনে। মাঝে দুবার কেন হারিয়েছে। বর্ণর কাছে যেতে নিষেধ ছিল ডক্টরের। ব্যাস, দূর থেকে দিনে একবার বা দুবার দেখার সুযোগ পেত। বর্ণর জ্ঞান ফিরেছে আজ। কেবিনে শিফট, ঘুমের ইনজেকশন পুশ করা হয়েছে ঘণ্টাখানেক আগে। নীরবে কক্ষে প্রবেশ করে সুখ। বর্ণর বুকে বাহুতে কপালে চলের নিচে ব্যান্ডেজ। ডান হাতটা ভেঙেছে, পায়ে আঁচড় লেগে ছেলে গেছে, মাথায় জখম বেশি হয়েছে। ঢোক গেলে সে পাশে বসলো। ক্ষণকাল এক দৃষ্টি ঘুমন্ত মুখশ্রীটা চেয়ে দেখতে দেখতে নীরবে মাথা রাখলো ব্যান্ডেজ যুক্ত বুকে। এতে লোকটার ব্যথা লাগলে লাগুক, স্বেচ্ছায় মরতে যেতে যার বুক কাঁপে না, এই সামান্য ব্যথা তার কাছে কিছুই না। সুখ আস্তে করে চোখ বুঝে বর্ণকে আলতো হাতে ঝাপটে ধরে। অনেক দিন মস্তিষ্কের কথা সায় দিয়ে নিজেকে কষ্ট দিয়েছে, অনুভূতি আবেগ সামলে রেখেছে। আজ থেকে শুধু মনের কথাই শুনবে, সমাজের কথা আর ভাববে না। 10 জনে কি বলবে কি বললো তাতে আর কান দিবে না। এই মানুষটি পাশে থাকলেই আজ থেকে সব কলঙ্ক বরণ করে নিতে রাজি। খানিক পর চোখে অন্ধকার তলে এলো সুখের। বহুদিনের ক্লান্তি নির্ঘুমের অবসান ঘটিয়ে আজ স্বেচ্ছায় ঘুম ধরা দিয়েছে চোখে। এই ঘুম স্বস্তির, প্রশান্তির। পিটপিট চোখ খুলে অদৃশ্যে চেয়ে থাকে অল্পক্ষণ। এরপর কিছু মনে পড়তেই হতভম্ব চোখে ঘাড় ঘুরিয়ে ওপরে তাকালো সুখ। বর্ণ চোখ খুলে তার দিকে চেয়ে এক দৃষ্টে শ্বাস আটকেল অচিরে। সুখ ছিটকে দূরে সরে এলো, বেড থেকে নেমে নিচে দাঁড়ায়।
মাথা ঘুরিয়ে পড়ে যেতে গিয়েও সামলে নেয়। সদ্য ঘুম ভেঙে ওঠা চোখ দুটোতে ডার্ক সার্কেল, এলোমেলো খোলা চুল, ওড়নাটা অবহেলায় গলায় ঝুলে আছে। বর্ণতপ্ত শ্বাস ছেড়ে মুখ ঘুরিয়ে নিল অন্যত্র, যেন সে ছাড়া কক্ষে কেউ নেই। সুখের কান্না পেল তাতে। অভিমান হলো, কিন্তু মানুষটাও তো নিশ্চয়ই অভিমানেই মুখ ঘুরিয়ে নিয়েছে। সেদিন দেহ ভোগ ইত্যাদি ইত্যাদি বলে কী সব কথা বুঝিয়ে দিয়েছিল না? সেও কি এইসব ইচ্ছে করে করেছে? ভেবেছিল ওগুলো বললে লোকটা দুঃখ পেয়ে তাকে ছেড়ে দিবে, তার জন্য পাগলামি ছেড়ে দিবে, বিচ্ছেদে রাজি হয়ে যাবে। তারপর সে রোজ যেই কল্পনায় একে যন্ত্রণাকাতর হয়, সেই কল্পনাটি ভবিষ্যতে কখনো সত্যি হবে না। এতে লোকটা মুক্তি পাবে। ধীরে সংকুচিত মনে মাথা তুলল সুখ। এখন শখের পুরুষের অভিমান কিভাবে ভাঙবে? ফ্লোরে পা ঘষে কচ্ছপের গতিতে পিলপিল পায়ে এগিয়ে যায় সে। লজ্জায়, জড়তায়, অদ্ভুত অনুভূতিতে দেহের ভেতর বাহির কাঁপছে সেভাবেই যেভাবে লোকটার সন্নিকটে গেলে প্রতিবার কম্পিত হয়। বর্ণ তখনও মুখ অন্যত্র ঘুরিয়ে রেখেছে। সুখ ঢোক গিলল। একটা দুঃসাহসিক কাজ করার মনস্থির করে, জানে না কতটুকু সফল হবে। সুখ কক্ষের এক ধারে হাত গুটিয়ে দাঁড়িয়ে। তোফা, মাহির, জিসান, তামিজ সাহেব, রুবাইয়াত ও অভ্র কক্ষে অবস্থান করছে। এদিক ওদিক বর্ণর খাটের পাশে টুলে আইজা স্যুপ খাইয়ে দিচ্ছিলেন তাকে। ফাঁকে হঠাৎ বললেন, কিরে সুখ, দূরে দূরে কেন? কাছে আয়। কদিন ধরে তো আমার ছেলের জন্য কান্নাকাটি করে নিজের বেহাল অবস্থা করে ফেলেছিস। এখন তো দূরে সরে আছিস কেন? ছোট বড় সকলের সামনে আকস্মাৎ এমন প্রশ্নে অপ্রস্তুত বোধ করল সুখ। লজ্জা মিশ্রিত হেসে ঠোঁটে ঠোঁট চেপে নজরে লুকায়। গাল দুটো অজান্তেই লাল রঙে ভরে ওঠে। তখন বর্ণকে কিছুই করতে বা বলতে পারেনি, সবাই প্রবেশ করায়। মূলত কেউ জানতো না সে ভেতরে ছিল। বর্ণ হুট করে তাকালো সামনে। চল শক্ত চোখের চাউনি কি যে ক্ষুরধার। রাগে রাগে চোখাচোখি হতেই দৃষ্টি নামিয়ে নিল সুখ। মুখের রং ফ্যাকাশে হয়েছে অচিরেই। দেখো কিভাবে তাকিয়েছে লোকটা। ভালোবাসে না, পেছনে ফেলে আসা দিনগুলোর পাগলামি সব মিথ্যে অভিনয় ছিল নির্ঘাত, কেবল তাকে দুর্বল করে দিতে। এখন যখন নিজের শক্ত খোরস ছেড়ে সে বেরিয়ে এলো, অমনি চোখ রাঙানি। সেও মুখ তুলল কঠিন চোখে, চেয়েই থাকলো। বর্ণ দাঁতে দাঁত পিষে অদূরের বুকা ফুলটাকে কিছু করে ফেলতে ইচ্ছে করছে এবার। চোখ খুলতেই তার অবচেতনে বিগত দিনগুলোর সব ইনফরমেশন কানে এসেছে। কেঁদে ভাসিয়ে দিয়েছিল তখন। এখন মন খচখচ করছে, হাত নিষ্পিস করছে, অথচ বলতে পারছে না বর্ণকে স্যুপটা সেই খাইয়ে দিবে। উপরন্তু তখন কাঁপাকাঁপি, লজ্জা, শর্মের দোহাই দিয়ে কিছু বলতেও পারেনি। না, বোবা ফুল এবারে আসবে। আর বর্ণ পাগলামি করবে না, না তো যেচে কথা বলবে। এবার ফুলের পালা। দেহ ভোগ ইত্যাদি ইত্যাদি সুন্দর সুন্দর শব্দগুচ্ছ প্রয়োগের বিনিময়ে শাস্তি তো পেতেই হবে। আরও কঠিন শাস্তি সামনে অপেক্ষা করছে। আইজা ফের বললেন, শুক্রে আয় এদিকে। তোফা কাঁধে কাঁধ ধাক্কিয়ে এগিয়ে যাওয়ার তাগিদ দেয়। অগত্যা সে ধীর পায়ে গেল সামনে। রুবাইয়াত বর্ণর বাহুর পাশে বসিয়ে দিলেন। সে সময় আর চোখে চায় সুখ। বর্ণর মাঝে কোনো হেলদোল দেখা গেল না। গম্ভীর মুখে অন্যদিকে ফিরে আছে। থুতনি গলায় ঠেকিয়ে সুখ মাথা নিচু করে রাখল নীরবে। চোখের তারায় ভাসে বর্ণর সেই পাগলামিগুলো। তার জন্য ছিল সব, কেবলই তার জন্য। বুকটা ধরফর করে ওঠে। সেই দিনগুলোতে সুখ মুখে কঠোর নির্দয় আচরণ করলেও মনটা ভীষণ কোমল, ভঙ্গুর ছিল। বর্ণর কাতর কণ্ঠ, আবেগ ঘন স্বর, মোহনীয় চাউনিগুলো তার হৃদয়ে কখনো হাহাকার এনে দিয়েছে, অথবা কখনো অসীম প্রফুল্লতা। কিন্তু সেসব কভু বাহ্যিক আচরণে প্রকাশ করেনি, মনের গহীনে চেপে রেখেছে খুব যত্নে। আচ্ছা, ভালোবাসা এমন কেন? সে এত চেয়েও পারেনি আশফিয়ান বর্ণকে ঘৃণা করতে। আর মায়া, মায়া জিনিসটা তো আরও বহুগুণ ভয়ঙ্কর। ভালোবাসলে একসময় ভুলে যাওয়া যায়, মনের অনুভূতি পরিবর্তন হয়, কিন্তু মায়া, একবার যে মানুষ মায়া নামক বিষ পান করেছে তার রেহাই নেই, আমরণ। সে কি মায়া পড়ে গেল তবে? সুখ জানে না, শুধু এটুকুই জানে, পাশের এই পুরুষকে সে হাজার চেয়েও ঘৃণা করতে পারেনি, না পেরেছে হৃদয় থেকে মুছে দিতে। আজাদ সাহেব আসতেই বর্ণ বলল, তোমাদের একটা কথা জানানোর আছে। কথাটি খুব গুরুত্বপূর্ণ না হলে এখন বলো, তুমি এখনো অসুস্থ। শরীরের এসব ব্যথা ট্যাথা আমার জন্য কিছুই না। হতাশার দীর্ঘশ্বাস ফেললেন ভদ্রলোক। এক ঝলক বর্ণর পাশে সুখকে দেখে মৃদু হাসেন। এরপর গম্ভীর গলায় বললেন,
বলো কি বলবে? বর্ণ খানিক সময় চুপ থাকে, সরু চোখে একবার মাহিরকে দেখে, এরপর তোফাকে প্রত্যক্ষ করে বলে নির্বিকার কণ্ঠে, তুফার বিয়ে ঠিক করেছি। আগামী সপ্তাহে তারা দেখতে আসবে আর সেদিনই আংটি বদল হবে। আলাদা আলাদা ভাব আগে কক্ষে উপস্থিত সকলের মুখশ্রীর রং পাল্টে গেল।